জয়েন করে নাই কে কে? স্যার নুরি আর জেসি। স্যার নুরির তো ওয়াইফাই নাই, কারেন্ট চলে গেছে। আর জেসিরও স্যার মানে আমাদের বাড়িতে কারেন্ট নাই। আর ইয়াসিন স্যার। নবরম থেকে 3 জন জয়েন করে নাই, আর গার্লস থেকে জুলি স্যার 3 জন। আচ্ছা ঠিক আছে। দেখো তাহলে গত ক্লাস পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? জি না স্যার। ওকে, তাহলে খেয়াল করো, প্রথমে আসে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। যে বিক্রিয়ার মধ্যে কোনো একটা পদার্থ তার নিজের ধর্মটা পরিবর্তন করে ফেলে, নিজের বৈশিষ্ট্যটা পরিবর্তন করে ফেলে, নতুন একটা বৈশিষ্ট্য পায়, সেই বিক্রিয়াটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। যেমন ধরো তুমি যদি কিছু হাইড্রোজেন গ্যাস নেও, হাইড্রোজেন H2, আর যদি কিছু অক্সিজেন নেও মানে হচ্ছে O2। এই হাইড্রোজেনটা হচ্ছে গ্যাস, তুমি একটা বোতলের ভিতর নিয়ে যদি ছেড়ে দাও গ্যাস উড়ে চলে যাবে। আর অক্সিজেন এটাও হচ্ছে একটা গ্যাস, এটাও তুমি বোতলের ভিতর নিয়ে ছেড়ে দিলে এটা উড়ে চলে যাবে, বা আমরা শ্বাস প্রশ্বাস নেই সময় যে গ্যাস সেটা হচ্ছে অক্সিজেন। এখন এই দুইটাকে যদি একসাথে বিক্রিয়া করানো হয়, এরা বিক্রিয়া করার ফলে যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে পানি, H2O। তাহলে পানি কি গ্যাস? পানি গ্যাস না, 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে হাইড্রোজেনের স্বাদ যেরকম, হাইড্রোজেনের বৈশিষ্ট্য যেরকম, অক্সিজেনের বৈশিষ্ট্য হচ্ছে অন্যরকম। আবার পানির বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ আরো আলাদা, এটা আরেক রকম জিনিস। তাহলে এই হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করলো হচ্ছে পানি। এখানে এই দুইটা জিনিস তাদের নিজের ধর্ম এবং বৈশিষ্ট্য হারায় ফেলছে, হারায়া নতুন একটা জিনিস তৈরি করছে যেটার বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। এই পানির বৈশিষ্ট্যের সাথে হাইড্রোজেন এবং অক্সিজেনের বৈশিষ্ট্যের কোনো মিল নাই। পানির বৈশিষ্ট্যের সাথে হাইড্রোজেন এবং অক্সিজেনের বৈশিষ্ট্যের কোনো মিল নাই। যদি এরকম দুটা জিনিস তারা পরস্পর নিজেদের মধ্যে বিক্রিয়া করে নিজেদের ধর্মটাই হারায় ফেলে, হারায় নতুন একটা জিনিস উৎপন্ন করে, তখন সেটাকে বলা হয়, সেই পরিবর্তনটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। এখন এটাকে চাইলেও তুমি স্বাভাবিকভাবে এই পানি থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন আবার বের করা যাবে না, বিশেষভাবে বের করা যাবে কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় বের করা যাবে না, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর ভৌত পরিবর্তন কোন জিনিসটা? ভৌত পরিবর্তন হচ্ছে যেটার শুধু বাহ্যিক পরিবর্তন হয়। যেমন তুমি ধরো কিছু পরিমাণে পানি নিলা পাতিলের ভিতর, এই পানিটাকে তুমি ফ্রিজের ভিতরে রেখে দাও একটা গ্লাসে করে নিয়ে, পানিটা কি হয়ে যাবে? বরফ হয়ে যাবে। তাহলে বরফটাও কিন্তু পানি, বরফের সংকেত কি? H2O, পানির সংকেত H2O। আবার যদি এই পানিটাকে তুমি চুলার উপরে তাপ দাও, সে দেখবা বাষ্প হয়ে যেতে থাকবে, তখন সে হয়ে গেল বাষ্প। এই বাষ্পটাও কিন্তু পানি। পানি 3টা অবস্থায় থাকতে পারে, একটা হচ্ছে কঠিন H2O, এটার পাশে নিশ্চিত ছোট করে লিখবে S, S মানে হচ্ছে সলিড, সলিডের বাংলা হচ্ছে কঠিন। তাহলে এই পানিটা হচ্ছে সলিড পানি, কঠিন পানি, অর্থাৎ বরফ পানি যেটা, ওইটা। এই বরফটাকে যদি একটু তাপ দেওয়া হয় বা হচ্ছে ফ্রিজ থেকে বের করে বাইরে রেখে দেওয়া হয়, পরিবেশ থেকে সে তাপ নিয়ে সে তরল পানি হয়ে যাবে, অর্থাৎ আমাদের খাবার পানি যেটা H2O, এটা হচ্ছে লিকুইড L। এই পানিটাকে যদি আরো বেশি তাপ দেওয়া হয়, চুলায় নিয়ে তুমি আরো তাপ দিলে, তখন এই পানিটা বাষ্প হয়ে চলে যাবে, তখন এটা হচ্ছে বায়বীয় বা বাষ্পীয় বা গ্যাসীয় পানি হয়ে যাবে। এটা হচ্ছে গ্যাস, এটাকে জি দিয়ে প্রকাশ করা হচ্ছে গ্যাসীয়। তাহলে এই যে পানি থেকে, মানে বরফ থেকে পানি, পানি থেকে আবার বাষ্প হলো, জলীয় বাষ্প হলো, এই 3টার মধ্যে কিন্তু একই আছে। পানির বৈশিষ্ট্য যা, বরফের বৈশিষ্ট্য তাই, গ্যাসের বৈশিষ্ট্য তাই, 3টার রাসায়নিক সংকেত সেম, H2O H2O H2O। এরকম যে পরিবর্তন, তুমি আবার চাইলে বাষ্প যেটা হয়েছে, বাষ্পটাকে যদি আবার সংগ্রহ করে ঠান্ডা করো, পানি হবে, পানিকে আরো ঠান্ডা করলে আবার বরফ হয়ে যাবে, অর্থাৎ এটা এক অবস্থা থেকে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। এরকম পরিবর্তনকে বলা হয় ভৌত পরিবর্তন। আর যেখানে একদম রাসায়নিক ভাবে চেঞ্জ হয়ে যায়, দুইটা জিনিস মিলে নতুন একটা জিনিস হয়ে যায়, অথবা একটা জিনিস ভাঙা নতুন 2টা বা 3টা জিনিস হয়ে যায়, সেই বিক্রিয়াকে বলা হয় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, বা সেই পরিবর্তনটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। 1 মার্কের সংজ্ঞা আসতে পারে রাসায়নিক পরিবর্তন কি, তাহলে এটা বলবো, যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে
নতুন ধর্ম লাভ করে, নিজের ধর্ম এবং বৈশিষ্ট্যটা হারায় ফেলবে, হারায় সম্পূর্ণ নতুন একটা ধর্ম লাভ করবে, সেই পরিবর্তনকে বলা হবে রাসায়নিক পরিবর্তন। আর যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে সেই প্রক্রিয়াকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক পরিবর্তন ঘটার প্রক্রিয়াটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। যদি 1 মার্কের জন্য শুধু সংজ্ঞা আসে রাসায়নিক বিক্রিয়া কি, তাহলে যে প্রক্রিয়া রাসায়নিক পরিবর্তন ঘটে সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে, এটা লিখবা না। তখন লিখবা যে হচ্ছে যে বিক্রিয়ার মাধ্যমে কোনো পদার্থ তার নিজের ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে সেই বিক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে। ওই প্রথম অংশটা যেখানে রাসায়নিক পরিবর্তন লিখছো, তুমি রাসায়নিক পরিবর্তনের জায়গায় পরিবর্তনকারীটা শুধু বিক্রিয়া লিখবা। যদি আসে রাসায়নিক বিক্রিয়া কি, তুমি উপরের 2 লাইনে পরিবর্তন কথাটা কাটাতে বিক্রিয়া লিখবা। যে বিক্রিয়ার ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে সেই বিক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে। ওকে। আর রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয় সেই সমীকরণকে রাসায়নিক সমীকরণ বলা হয়। তাহলে 1 মার্কের সংজ্ঞা আসতে পারে এটাও। রাসায়নিক সমীকরণ কি? রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে রাসায়নিক সমীকরণ। যেমন ধরো তুমি এই যে লেখছো H2 প্লাস O2, এটা মিলে হয়েছে পানি। এই যে একটা সমীকরণ, এই সমীকরণটাকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। এটা হচ্ছে সংক্ষেপে প্রকাশ। তাহলে এটা যদি বড় করে প্রকাশ করি কি, তাহলে ভাষায় লিখতে হবে। তখন আমরা কি লিখবো? লিখবো যে হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। এটা হচ্ছে বড় করে লেখা, এটা রাসায়নিক সমীকরণ না। আর ওইটা বলা একজন মানুষ যা বুঝবে, এই লেখাটা দেখেও একই জিনিস বুঝবে। এই লেখাটা দেখেও একজন মানুষ বুঝবে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে উৎপন্ন করতেছে পানি। তাহলে এরকম এই রাসায়নিক বিক্রিয়াটাকে সংক্ষেপে এরকম কিছু লেখা প্রকাশ করা যায়। রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে সমীকরণটা ব্যবহার করা হয় সেই সমীকরণকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। বলে দেখো, রাসায়নিক সমীকরণকে প্রকাশ করার জন্য প্রতীক, সংকেত এবং নানা রকম চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে এখন আমাদের এখানে জানতে হবে যে প্রতীক কাকে বলে, সংকেত কাকে বলে। প্রতীক কাকে বলে, সংকেত কাকে বলে? যেটা দ্বারা একটা মৌল বোঝায় সেটা হচ্ছে প্রতীক। যেটা দ্বারা একটা মৌল বোঝায় সেটা হচ্ছে প্রতীক। যেমন H, এটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। O, এটা হচ্ছে অক্সিজেনের প্রতীক। যেটা দ্বারা এরকম কোন একটা মৌলের পরমাণুকে বোঝাচ্ছে সেটা হচ্ছে প্রতীক। আর সংকেত কোনটা? যেটা দ্বারা একটা অণুকে বোঝায়। যেমন H2O, এটা দ্বারা একটা পানির অণুকে বোঝায়, তাহলে এটা হচ্ছে একটা সংকেত। H2O, এটা দ্বারা পানির একটা অণুকে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে তাহলে সংকেত। ঠিক আছে, একটু দাঁড়াও। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম যে প্রতীক হচ্ছে যেটা দ্বারা কোনো একটা যে মৌলের পরমাণুকে বোঝাবে সেটা হচ্ছে প্রতীক। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, এটা হচ্ছে প্রতীক। আর যদি কোনো একটা অণুকে বোঝায় সেটা হবে কি? সংকেত। যেমন H2O, এটা হচ্ছে পানির একটা অণু বোঝাচ্ছে, এটা একটা সংকেত। CO2, কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে একটা সংকেত। O2, এটা প্রতীক না সংকেত? সংকেত হচ্ছে যেটা দিয়ে অণু বোঝাবে, অণু। তাহলে O2 হচ্ছে অক্সিজেনের অণু, তাহলে এটাও একটা সংকেত। আর যদি শুধু ও থাকতো, এটা হচ্ছে অক্সিজেনের একটা পরমাণু, তাহলে এটা হয়তো প্রতীক। ও হচ্ছে প্রতীক, কিন্তু O2 হচ্ছে কি? সংকেত। হাইড্রোজেন হচ্ছে প্রতীক, H, এটা হাইড্রোজেনের পরমাণু বোঝায়, শুধু H দিয়ে হাইড্রোজেনের পরমাণু বোঝায়। কিন্তু যদি H2 থাকতো, H2, এটা হাইড্রোজেনের অণু বোঝায়, H2টা হাইড্রোজেনের অণু বোঝায়, তাহলে এটা হচ্ছে সংকেত। তাহলে এখানে দেখো কি আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, তাহলে এই দুটোটাই হচ্ছে সংকেত। আর H2O পানি, এটাও হচ্ছে সংকেত। কোনো কোনো বিক্রিয়ায় দেখবা মানে প্রতীকও থাকে। হ্যাঁ, আচ্ছা, প্রতীক, সংকেত এবং নানা রকম চিহ্ন ব্যবহার করে। কিরকম চিহ্ন? যেমন এখানে প্লাস চিহ্ন আছে, এখানে তীর চিহ্ন আছে, কখনো কখনো সমান চিহ্ন থাকবে ইত্যাদি।
আচ্ছা, যে সকল পদার্থ নিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু হয় সেই সকল পদার্থগুলোকে বলা হয় বিক্রিয়ক। তাহলে এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে, তাহলে এখানে বিক্রিয়া শুরু হয়েছে কাকে নিয়ে? এই হাইড্রোজেন এবং অক্সিজেনকে নিয়ে বিক্রিয়াটা শুরু হয়েছে। তাহলে এই হাইড্রোজেন এবং অক্সিজেন এরা হচ্ছে বিক্রিয়ক, যাদেরকে নিয়ে বিক্রিয়া শুরু হবে এরা হচ্ছে বিক্রিয়ক। আর বিক্রিয়া করার পরে যেটা উৎপন্ন হবে এটা হচ্ছে উৎপাদ। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে, তাহলে পানিটা হচ্ছে উৎপাদ। বিক্রিয়ার পরে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে উৎপাদ, আর যাদেরকে নিয়ে বিক্রিয়া হবে সেটা হচ্ছে বিক্রিয়ক। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন হচ্ছে বিক্রিয়ক, আর পানিটা হচ্ছে এখানে উৎপাদ। বিক্রিয়ার ফলে নতুন ধর্মবিশিষ্ট যে সকল পদার্থ উৎপন্ন হয় সেই সকল পদার্থকে উৎপাদ বলা হয়। তাহলে বিক্রিয়ার পরে নতুন ধর্মবিশিষ্ট যে পদার্থ উৎপন্ন হলো, পানি উৎপন্ন হলো, এটা হচ্ছে উৎপাদ। যারা বিক্রিয়া করে এরা হচ্ছে বিক্রিয়ক, আর বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে উৎপাদ। যেমন ভাত রান্না করো, যদি ভাত রান্না করো তাহলে ভাত রান্না করার সময় কি কি লাগে? পানি দিতে হয় এবং চাল দিতে হয়। এখানে পানি এবং চাল এরা দুইটা হচ্ছে বিক্রিয়ক, আর পানি এবং চাল বিক্রিয়া করার ফলে পরে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ভাত। এই ভাতটা হচ্ছে উৎপাদ সহজভাবে। রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক সমীকরণ আকারে লেখার জন্য কতগুলো নিয়ম মানা হয়? কি কি নিয়ম মানা হয় আমরা একটু দেখি। 1 নাম্বার, গণিতে যেমন সমীকরণের মাঝে একটা সমান চিহ্ন দেওয়া হয়, গণিতে কি করো? x প্লাস ওয়াই সমান হচ্ছে 3, তার মানে x এবং y কে যোগ করলে 3 হবে। তাহলে এই দুই পাশের মাঝখানে একটা সমান চিহ্ন দাও। তেমনি কোনো বিক্রিয়ার বিক্রিয়ক বাম পাশে এবং উৎপাদ ডান পাশে লিখে তাদের মাঝে একটি সমান চিহ্ন এবং বা তীর চিহ্ন দিতে হয়। তাহলে গণিতেও একটা সমীকরণ লেখার জন্য যেমন সমীকরণ দেওয়া হয়, বিক্রিয়াকেও একটা সমীকরণ লেখার জন্য সমান চিহ্ন বা তীর চিহ্ন দিতে হবে। যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন, তীর চিহ্ন দিয়ে পানি লিখবো। আর যদি এটা সমতা করে ফেলি আমরা, মানে অনুপরমাণু সবগুলি গুণা গুণা দেখি ঠিক আছে কিনা, সমান হয়ে গেলে তখন তীর চিহ্ন না দিয়ে আমরা সমান চিহ্ন দিব। এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনটা হচ্ছে বিক্রিয়ক এবং পানিটা হচ্ছে উৎপাদ। হাইড্রোজেন এবং অক্সিজেন হচ্ছে বিক্রিয়ক এবং পানিটা হচ্ছে উৎপাদ। বিক্রিয়ক এবং উৎপাদের মাঝখানে একটা তীর চিহ্ন অথবা একটা সমান চিহ্ন দিতে হবে। 2 নম্বর বলছে বিক্রিয়ক সমূহ এবং উৎপাদ সমূহ রাসায়নিক প্রতীক ও সংকেতের মাধ্যমে লেখা হয়। এই যে হাইড্রোজেন অক্সিজেন এগুলো হচ্ছে প্রতীক বা সংকেত আর কি। বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকলে বিক্রিয়ক সমূহের মাঝে যোগ চিহ্ন দিতে হবে। যেমন এই যে বিক্রিয়া দেখো, দুইটা বিক্রিয়ক আছে, একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। এরকম যদি দুইটা বা তার চেয়ে বেশি বিক্রিয়ক থাকে তাদের মাঝখানে এরকম যোগ চিহ্ন দিতে হবে। বুঝে ভালো করে। একটা বিক্রিয়া যদি একাধিক পরমাণু থাকে বা একাধিক উপাদান থাকে আর কি, যেমন হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে, দুইটা মৌল আছে এখানে, এরা দুটো বিক্রিয়া করবে, তাহলে এই দুটোর মাঝখানে একটা যোগ চিহ্ন দিতে হবে। হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন করবে হচ্ছে পানি। অনুরূপ ভাবে যদি উৎপাদও অনেকগুলি থাকে, উৎপাদও যদি অনেক সময় কিছু কিছু বিক্রিয়া আমরা দেখব, যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করে, এই ক্লোরিন এবং সোডিয়াম এরা দুজন একটা বন্ধু হয়ে যায়, বন্ধু হয়ে উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা লবণ, আমরা বাসা বাড়িতে যে লবণটা খাই তরকারির মধ্যে দিয়ে, এটাই হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডকে বলা হয় খাবার লবণ। তাহলে এখানে ক্লোরিন এবং সোডিয়াম চলে গেল, তাহলে এখানে রয়ে গেল একটা হাইড্রোজেন, সোডিয়াম হাইড্রোক্সাইডে রয়ে গেল একটা OH। OH এবং H এরা দুটো পরস্পর বিক্রিয়া করবে, বিক্রিয়া করে হবে এখানে H2O, পানি। তাহলে এখানে বিক্রিয়ক দুইটা, একটা বিক্রিয়ক হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা বিক্রিয়ক হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু দুইটা বিক্রিয়ক আছে, এই দুইটা বিক্রিয়কের মাঝখানে একটা যোগ চিহ্ন দিতে হবে, এই যে এটা হচ্ছে সেই যোগ চিহ্নটা। অনুরূপ ভাবে এখানে উৎপাদ উৎপন্ন হয়েছে দুইটা, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে পানি। তাহলে এই দুইটা উৎপাদের মধ্যে একটা যোগ চিহ্ন দিতে হবে, তাহলে এই হচ্ছে সেই যোগ চিহ্ন। এটাই বলছে বিক্রিয়ক সমূহ এবং উৎপাদ সমূহ রাসায়নিক প্রতীক ও সংকেতের মাধ্যমে লেখা হয়। বিক্রিয়া একাধিক বিক্রিয়ক থাকলে, যদি একাধিক বিক্রিয়ক থাকে তাহলে বিক্রিয়ক সমূহের মাঝখানে একটা যোগ চিহ্ন দিতে হবে, এবং যদি উৎপাদ একাধিক হয় তাহলে উৎপাদ সমূহের মাঝখানেও যোগ চিহ্ন দিতে হবে। তিন নম্বর নিয়ম দেখো, যে বিক্রিয়ায় সমীকরণের বাম পাশের বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা এবং ডান পাশের
ওই একই মৌলের পরস্পর সমান সংখ্যা সমান হয় সেই প্রক্রিয়াকে রাসায়নিক সমীকরণের সমতা বলে। যেমন দেখো আমরা লিখছিলাম হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করার পর লিখছিলাম হচ্ছে পানি। এইখানে বিক্রিয়কে অর্থাৎ বিক্রিয়ার বাম পাশটা হচ্ছে বিক্রিয়ক আর তিন চিহ্নের ডান পাশটা হচ্ছে উৎপাদ। সবাই বলো বাম পাশে হাইড্রোজেন কয়টা আছে? মাইক্রোফোন অন করতে পারো, সমস্যা নাই, কথা বলো না, মাইক্রোফোন অন করে এমনি। বাম পাশে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা দুইটা। ডান পাশে কয়টা আছে? দুইটি স্যার দুইটি দুইটা। দুইটি তো বাম পাশে অক্সিজেন কয়টা? দুইটি স্যার আর ডান একটি একটা। এরকম দুই পাশে তাহলে কি দুই পাশে পরমাণুর সংখ্যা সমান হইলো? জি না স্যার জি না স্যার বাম পাশে অক্সিজেন আছে দুইটা, কিন্তু ডান পাশে একটা, কম বেশি আছে। এরকম যদি কম বেশি থাকে তখন সেটাকে বলা হয় অসমতা। বিক্রিয়া হয়ে গেছে কিন্তু সমতা করা হয় নাই, এরকম অসমতা থাকলে তীর চিহ্ন দিবা। এখন যদি এটাকে সমতা করি, দুই পাশে সমান করি, তখন সেটাকে বলা হবে সমতা। সমতা করলে অবশ্যই সমান চিহ্ন দিতে হবে, মানে সমতা করলে তুমি সমান চিহ্ন দিতে পারো, তীর চিহ্ন দিতে পারো, সমস্যা নাই। মানে সমতা করলে সমান চিহ্ন দিতে পারো, তীর চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু অসমতা যদি থাকে, এরকম অসমতা থাকলে অবশ্যই তীর চিহ্ন দিতে হবে, সমান চিহ্ন দিলে কাটা যাবে। এটাকে আমি সমান চিহ্ন দিতে পারবো না, দিলে কাটা যাবে। এখন আমি নিচে আসি, এটাকে সমতা করি। সমতা করার নিয়ম হচ্ছে, তাহলে এখানে হাইড্রোজেন তো দুইটা আছে, ওই পাশেও দুইটা আছে, কোনো সমস্যা নাই। তাহলে বাম পাশে অক্সিজেন আছে দুইটা, ডান পাশে আছে একটা, তাহলে ডান পাশে অক্সিজেন দুইটা বানাইতে হবে। H2 প্লাস O2 বিক্রিয়া লিখে ফেললে নিচে কখনো 1 2 3 4 এগুলো দেয়া যায় না। একবার বিক্রিয়া লিখা হয়ে গেলে তারপরে নিচে আর কোনো সংখ্যা দেয়া যায় না, তখন সংখ্যা দিতে হয় সামনে। তাহলে এখানে যেহেতু দুইটা অক্সিজেন আছে, তাহলে এইখানে দুইটা অক্সিজেন করার জন্য একদম সামনে 2 লিখে ফেলতে হবে। সামনে 2 লেখা, পরে H2 লিখবো, বুঝো ভালো করে কিন্তু। তাহলে এখন অক্সিজেন কয়টা হইলো? দুইটা দুইটা। অক্সিজেন এখানেও দুইটা আছে, বিক্রিয়ার আগেও দুইটা আছে, তাহলে অক্সিজেন মিলে গেছে, তাই না? হাইড্রোজেন হাইড্রোজেন 4টা হয়ে গেছে, কিন্তু বাম দিকে দুইটা, তাহলে এটার সামনে একটা 2 দিতে হবে। জি স্যার। এখন এই বিক্রিয়ার বাম পাশে যতগুলো জিনিস আছে, 4টা হাইড্রোজেন, ডান পাশেও 4টা হাইড্রোজেন, বাম পাশে 2টা অক্সিজেন, ডান পাশেও 2টা অক্সিজেন, তাহলে এখানে আমি 3 দিতে পারি। এটাকে আমি চাইলে সমান চিহ্ন দিতে পারি, 2H2 প্লাস O2 সমান 2H2, আমি দুইভাবে লিখতে পারি। এরকম বিক্রিয়কে অনুপরমাণু থাকবে, উৎপাদেও যদি ততগুলো অনুপরমাণু থাকে, তখন এটাকে বলা হয় রাসায়নিক সমতা বা সমীকরণের সমতা। 4 নাম্বার, কখনো কখনো বিক্রিয়া সমতা না করেও বিক্রিয়া দেখানো হয়, তখন সমান চিহ্ন না দিয়ে তীর চিহ্ন ব্যবহার করতে হয়। যেমন এটা সমতা করছে না, এই বিক্রিয়াটা সমতা করে নাই তারা, তাহলে এখানে তীর চিহ্ন দিতে হবে। 5 নাম্বার, অনেক সময় বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা উল্লেখ করে রাসায়নিক সমীকরণ লেখা হয়। আচ্ছা, খেয়াল করো, অনেক সময় একটা বিক্রিয়াতে ওই পদার্থ বা ওই পরমাণুটা কোন অবস্থায় আছে, কঠিন অবস্থায় আছে না তরল অবস্থায় আছে না গ্যাসীয় অবস্থায় আছে না জলীয় দ্রবণের মধ্যে আছে, এরকম বোঝানোর এটা উল্লেখ করে দিতে হয়। যদি উল্লেখ করে দেই, তখন কিভাবে উল্লেখ করব? যেমন হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস, গ্যাস বোঝানোর জন্য ওই পরমাণুর ডান পাশে ব্র্যাকেট দিয়ে জি লিখবা, জি মানে হচ্ছে গ্যাস। অক্সিজেন একটা গ্যাস, এই ডান পাশে জি লিখে দিলাম। পানি, পানি হচ্ছে তরল পদার্থ উৎপন্ন হয়েছে, তাহলে এটা ডান পাশে এটা এল লিখলাম, এটা কিন্তু এল, এক মনে করো না আবার। এটাই বলছে এখানে, অনেক সময় বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা উল্লেখ করেও রাসায়নিক সমীকরণ লেখা হয়। বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা প্রদর্শনের জন্য ডান পাশে প্রথম বন্ধনীর মাধ্যমে, মানে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে কোনো পদার্থ কঠিন হলে তার ইংরেজি নামের প্রথম অক্ষর এস লিখতে হয়। তরল, তরলের ইংরেজি নাম হচ্ছে লিকুইড, প্রথম অক্ষর এল লিখতে হবে। গ্যাস হলে জি লিখতে হবে। আর পানিতে যদি দ্রবীভূত থাকে, জলীয় দ্রবণের মধ্যে থাকে, তাহলে এটা হচ্ছে একুয়াস সলিউশন। একুয়াস মানে হচ্ছে জলীয়। একুয়াস মানে কি? জলীয়। জলীয় দ্রবণ যদি হয় সেটা হচ্ছে একুয়াস সলিউশন, তখন এটা সংক্ষেপে AQ লিখতে হয়। এই রাসায়নিক সমীকরণের উদ্দেশ্য হচ্ছে কোন পদার্থ বিক্রিয়া করে কোন পদার্থ হয়েছে সেটি দেখানো, অনেক সময় সমতা না করেও সেটি দেখানো যেতে পারে। আচ্ছা, সমস্যা নেই। 6 নাম্বার, যদি কোনো বিক্রিয়ায় কতটুকু তাপ উৎপন্ন হয় বা তাপ শোষিত হয় তার সমীকরণে দেখাতে হয়, তবে সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া সমতা করতে হবে।
এটা এখন না, তোমরা এটার উপরে গিয়ে পড়বা। যদি কোনো একটা বিক্রিয়া থেকে বলে এখান থেকে কতটুকু তাপ পাওয়া যাবে বা এই বিক্রিয়াটা করার জন্য কতটুকু তাপ দিতে হবে, এরকম কথা বললে বিক্রিয়াটা অবশ্যই সমতা করে নিতে হবে আগে। অর্থাৎ বা এই বিক্রিয়ায় কয়টা পরমাণু লাগছে, কয়টা অণু লাগছে, এরকম কোনো কথা যদি প্রশ্নে আসে তাহলে অবশ্যই সবার আগে বিক্রিয়াটা সমতা করে নিতে হবে। যেমন এখানে বলছে কঠিন কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এখানে রাসায়নিক বিক্রিয়াকে নিম্নরূপ ভাবে লেখা যায়। এটা তো বুঝছো তোমরা, কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করলো, দেখো এই হচ্ছে একটা কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করলো। এখানে ভৌত অবস্থা সহ দিয়ে দিছে। কার্বনটা হচ্ছে কঠিন। কার্বন দেখছো তোমরা কখনো? জি কার্বন না। দেখছো? জি না। না আচ্ছা, স্যার। কার্বন তোমরা সবাই দেখছো। হ্যাঁ, কার্বন অনেক ভাবে থাকতে পারে। যেমন হচ্ছে কয়লা দেখছো না তোমরা? কয়লা, জি হয়। জি স্যার। এই কয়লা, স্যার কয়লা হচ্ছে কার্বন। এখন কার্বন দেখছো? জি হয়। জি স্যার পেন্সিলের কালি আছে না? পেন্সিল, পেন্সিল, কাঠ পেন্সিল যেটা আর কি, পেন্সিল বলে যেটা, পেন্সিলের জি এটাও হচ্ছে কার্বন। তারপরে হচ্ছে আরেকটা কার্বন আছে দামি কার্বন। দেখো একটা কার্বন হচ্ছে একবারে কম দামি, কয়লা হচ্ছে সবচেয়ে সস্তা। আবার আরেকটা কার্বন হচ্ছে অনেক দামি, স্বর্ণের চেয়েও বেশি দামি। কোনটা এটা বলতে পারবা? কোনটা স্যার? ডায়মন্ড, হীরা ডায়মন্ড আছে না? ও এই ডায়মন্ড আসলে একটা কার্বন। বুঝছি। এটা কার্বনের অনেক জি ধরনের রূপভেদ আছে, বুঝছো? কার্বনের রূপভেদ হয়। যাই হোক, একটা কার্বন একবারে কম দামি। এই কয়লা, মাটি, এগুলো মাটির নিচে অনেকদিন থাকতে থাকতে এগুলো এক সময় ডায়মন্ড হয়ে যায়। অনেক হাজার হাজার লক্ষ বছর থেকে এক সময় ডায়মন্ড হয়ে যায়। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে এই যে কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কার্বন কার্বন ডাই গ্যাস। অক্সাইড। তাহলে কার্বনটা হচ্ছে কঠিন, হচ্ছে গ্যাসীয় পদার্থ। কঠিন এবং গ্যাস বোঝানোর জন্য নিচে এস জি এভাবে লিখে দিছে। এটা একটা বিক্রিয়া, বিক্রিয়াগুলো শিখবা, প্র্যাকটিস করবা বাসায়, বিক্রিয়াগুলি বারবার লিখবা বাসায়। পরে বলছে কঠিন ক্যালসিয়াম কার্বনেট। বুঝো, আমরা খেয়াল করবো, ক্যালসিয়াম কার্বনেট। কোনটা এটা? ক্যালসিয়াম হচ্ছে সিএ। সিএ দিয়ে কি বোঝায়? ক্যালসিয়াম। কার্বনেট হচ্ছে CO3, এটা হচ্ছে কার্বনেট। কার্বনেট হচ্ছে CO3 কার্বনেট। তাহলে এটা হলো ক্যালসিয়াম কার্বনেট। কার্বন। মনে থাকবে? জি স্যার। ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটটা সাধারণত কঠিন পদার্থ হয়। ক্যালসিয়াম কার্বনেট কি হয়? কঠিন পদার্থ। কঠিন পদার্থ। এই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। এই ক্যালসিয়াম কার্বনেটটাকে যদি তুমি অ্যাসিডের দ্রবণের মধ্যে ডুবাও, অ্যাসিডের মধ্যে দাও, অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাসিডগুলি সাধারণত জলীয় হয়। জলীয় কেন হয়? কারণ অ্যাসিড, তোমরা গাড়ির ইয়ের অ্যাসিড দেখছো না, আইপিএস এর ব্যাটারির অ্যাসিড, মাইকের ব্যাটারির অ্যাসিড, এই অ্যাসিডগুলি তো দেখছো তোমরা। জি হয়। যাদের বাসায় আইপিএস আছে, আইপিএস এর ব্যাটারির মধ্যে দেখবে এক ধরনের পানি দেওয়া থাকে, অ্যাসিড পানি। তারপর হচ্ছে যদি বাসায় মনে করো আইপিএস নাই, মনে করো তোমরা বিভিন্ন প্রোগ্রামে স্কুলে মাইক আনে, দেখছো না, মাইকের সাথে একটা ব্যাটারি দিয়ে দেয়, কিন্তু ওই ব্যাটারির ভিতরে দেখবে তরল পানি থাকে একবার, পানিটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড এরকম তরল থাকে। সাধারণত আমরা যে অ্যাসিডগুলি ব্যবহার করি এটা তরল অবস্থায় ব্যবহার করি। তার মানে হচ্ছে জলীয় দ্রবণ, অ্যাসিডের দ্রবণ। এইগুলো বলতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ দেখে AQ লিখছে। AQ মানে হচ্ছে একোয়াস বা জলীয়। কঠিন ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। সাথে আরো কি উৎপন্ন করে? গ্যাসীয় কার্বন ডাই অক্সাইড এবং পানি। বিক্রিয়াটা আমরা একটু দেখি ভালো করে। এখানে দেখি, ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। এই যে ক্যালসিয়াম, যাদের সাথে আম উচ্চারণ হবে, যাদের শেষে
আম উচ্চারণ হবে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, পটাশিয়াম। যাদের শেষে আম উচ্চারণ হবে এরা সবাই হচ্ছে ধাতু। যাদের শেষে তার মাইক দিয়ে শব্দ হচ্ছে, সমসম শব্দ হচ্ছে, তার মাইক্রোফোনটা অফ করে দাও। যাদের শেষে আম উচ্চারণ হয় তারা সবাই হচ্ছে ধাতু। এই ধাতুগুলি সবসময় সাধারণত অধাতুর সাথে বিক্রিয়া করে। এখন অধাতু কোনটা? তোমাদের পর্যায় সারণী কত নাম্বার চ্যাপ্টার? 4 নাম্বার। পর্যায় সারণী হচ্ছে 4 নাম্বার না? 4 নাম্বার চ্যাপ্টার স্যার। আচ্ছা, এই দেখো এটা হচ্ছে একটা পর্যায় সারণী। হ্যাঁ, এই পর্যায় সারণীর এই 1 নাম্বার গ্রুপে যারা আছে সাধারণত হাইড্রোজেন ধাতুর মতো আচরণ করে, অধাতুর মতো আচরণ করে, জায়গা বুঝে হাইড্রোজেন বাদ দিয়ে যাবো। এটার নাম কি? লিথিয়াম। হাইড্রোজেনের নিচে যেটা আছে দেখা যাচ্ছে, জি এটার নাম স্যার। হচ্ছে লিথিয়াম। সে আম উচ্চারণ, আম উচ্চারণ হয়েছে, পটাশিয়াম আম উচ্চারণ হয়েছে, রুবিডিয়াম আম উচ্চারণ হয়েছে, এরপরে ওই লাগবে না। এর পাশে দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সব, স্ট্রন্টিয়াম, সবার শেষে আম উচ্চারণ হয়েছে না? এরকম যাদের শেষে আম উচ্চারণ হয়েছে এরা সবাই হচ্ছে ধাতু। এই ধাতুগুলি বিক্রিয়া করবে অধাতুর সাথে। এখন অধাতু আমরা কোথায় পাবো? ধাতুগুলি থাকে বাম পাশে, ধাতুগুলি থাকে সাধারণত বাম পাশে, আর অধাতুগুলি হচ্ছে এই যে ডান পাশে। এই 16 নাম্বার গ্রুপ, 17 নাম্বার গ্রুপে যারা আছে এরা হচ্ছে অধাতু। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, সালফার, ঠিক আছে, তা এরা হচ্ছে কি? অধাতু। তাহলে সবসময় ওই প্রথম লাইনের জিনিসগুলি এই শেষ লাইনের এদের সাথে বিক্রিয়া করবে। প্রথম লাইনের গুলি শেষ লাইনের সাথে বিক্রিয়া করবে। তাহলে এখানে ক্যালসিয়াম আম আছে, ক্যালসিয়াম হচ্ছে প্রথম লাইনের জিনিস বা দ্বিতীয় লাইনের জিনিস, আর ক্লোরিন ছিল শেষের দিকে আসছিল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন শেষের দিকে। এই আমগুলি ফ্লোরিন ক্লোরিন এদের সাথে বিক্রিয়া করবে, তাহলে ক্যালসিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে এরা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড যে কোনো বিক্রিয়ায়, মুখস্থ করবে এটা, যে কোনো বিক্রিয়ায় যদি CO3 থাকে মানে কার্বনেট, CO3 এর নাম কি? কার্বনেট। যে কোনো বিক্রিয়ায় যদি এই কার্বনেট থাকে, বিক্রিয়ার পরে সেটা ভাঙ্গিয়া কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে। যে কোনো বিক্রিয়ায়, মুখস্থ এটা, যদি CO3 থাকে বিক্রিয়ার আগে, বিক্রিয়ার পরে সেখানে হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড গ্যাস। যে কোনো বিক্রিয়ায় যদি CO3 থাকে তাহলে বিক্রিয়ার পরে কি হবে? CO2 হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে। তাহলে এখানে CO3 থেকে CO2 হয়ে গেল, তাহলে 3টা অক্সিজেন থেকে এখানে 2টা অক্সিজেন চলে গেল, আর একটা অক্সিজেন আছে। ওই যে একটা অক্সিজেন বাকি থাকবে, সেই বাকি অক্সিজেন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে পানি হয়ে যাবে H2O। সংখ্যায় কম বেশি আছে, সমতা করলে এটা ঠিক হয়ে যাবে, আমরা আপাতত সমতা করতেছি না। এই বিক্রিয়াটা সবাই খাতায় লেখো, যার যার খাতায় লিখো। ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। এই বিক্রিয়াটা সবাই যার যার খাতায় লিখো দেখে। লেখছি স্যার। সবাই লিখছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, বুঝছো না? কারো কোনো সমস্যা আছে? স্যার বুঝছি হাইড্রোজেন স্যার। তো ওইদিকে একটা, আর ওদিকে গিয়ে 2টা হয়ে গেছে হাইড্রোজেন। হ্যাঁ, এটা বিক্রিয়া সমতা করলে ঠিক হয়ে যাবে। বুঝছি স্যার। যেমন তোমার ধরো হাইড্রো, আচ্ছা সমতা করে দেই। হ্যাঁ, সমতাটা কোথায় করি? জায়গায় তো পাই না। আচ্ছা এই যে এখানে করি।
এখানে করে। বিক্রিয়ার বাম পাশে কে ছিল? ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম আর ক্লোরিন বিক্রিয়া হয়ে গেছিল ক্যালসিয়াম ক্লোরাইড। কার্বনেটটা ভাঙা হয়েছিল কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন আর হাইড্রোজেন ছিল, এরা দুটো মিলে হয়ে গেছিল পানি। এখন এই যে ক্যালসিয়াম ক্লোরাইডে ক্লোরিন কয়টা আছে? দুইটা। দুইটা। কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডে কয়টা আছে? একটা। একটা। তাহলে এটা সামনে একটা কি দিতে হবে? দুই। তাহলে দুই। এখন এখানে হাইড্রোজেন দুইটা হয়ে গেল, পরেও দেখো হাইড্রোজেন দুইটা আছে। এখানে ক্যালসিয়াম একটা আছে, বিক্রিয়ার বাম পাশেও ক্যালসিয়াম একটা আছে। এখানে কার্বন একটা আছে, কার্বন ডাই অক্সাইডেও কার্বন একটা আছে। এখানে অক্সিজেন আছে তিনটা, O3। ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে তিনটা অক্সিজেন আছে। ডান পাশে দেখো কার্বন ডাই অক্সাইড আছে দুইটা, পানির মধ্যে আছে একটা, দুইটার একটা মিলে হয়ে গেল তিনটা। এখন বিক্রিয়াটা সমতা আছে, তাহলে এখানে তুমি তীর চিহ্নও দিতে পারো অথবা তাহলে তুমি সমান চিহ্নও দিতে পারো। বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। বুঝছি স্যার। এ কথাবার্তা কম। ওকে, তাহলে এরপরে আছে এটা কোন রাসায়নিক বিক্রিয়া তাপ প্রয়োগে সংঘটিত হয়। কোন বিক্রিয়া দেখা যায় স্বাভাবিকভাবে বিক্রিয়া হয় না। মনে করো ঠান্ডা পানি থেকে ভাত রান্না করবা, চাল এবং পানি দিয়ে ভাত রান্না করবা। কথার কথা আর কি, একটা উদাহরণ বোঝাচ্ছি। এখানে যদি এরকম রাসায়নিক বিক্রিয়া হয় মানে তা না, মনে করো চাল এবং পানি দিয়ে তুমি ভাত রান্না করবা, তাহলে এই ভাত রান্না করার সময় তুমি যদি তাপ না দেও, চুলার উপরে পানি আর চাল দিয়ে রাখো, ভাত হবে? জি না। হবে না। তাহলে এই কাজটা করানোর জন্য কি দরকার? তাপ দরকার। বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলি হওয়ার জন্য হচ্ছে তাপ দরকার। যেমন ছোট সময় আমরা খেলনার বোমা ফটাইতাম, বাজার থেকে 2 টাকা 3 টাকা করে পাওয়া যেত, ঈদের আগের দিন রাতের বেলা ফুটে মানুষ যারা। তাহলে এটা ফুটানোর সময় দেখা যেত এটা এমনি ফুটে না, কিন্তু এটা মাথায় একটু আগুন ধরাই দিলে যখন তাপ পায় তখন বোমাটা ব্রাস্ট হয়ে ফুটে যায়। খেলনা বোমা আর কি, তোমরা আবার ফুটাইতে যায় না। হ্যাঁ, এখন এই যে বোমাটা ফাটাইতাম এমনি কিন্তু সে ফাটতেছে না, যখন তাকে তাপ দেওয়া হলো তখন কি হলো? ফাটলো। তার মানে এমনি সে বিক্রিয়া করে নাই, যখন তাকে তাপ দেওয়া হচ্ছে তখন সে বিক্রিয়া করতেছে। এরকম কিছু কিছু বিক্রিয়া আছে স্বাভাবিকভাবে বিক্রিয়া করে না, যদি এদেরকে তাপ দেওয়া হয় তখনই কেবল এরা বিক্রিয়া করে। এরকম কোন বিক্রিয়া যদি তাপ দেওয়া হয় তাহলে ওইখানে একটা ডেল্টা চিহ্ন দিতে হয়। এই যে এই চিহ্নটার নাম কি? ডেল্টা চিহ্ন। ডেল অথবা ডেল্টা, এটা সংক্ষেপে ডেলও বলা হয়। পুরো নাম হচ্ছে ডেল্টা। তোমাদের অনেক সময় নাম থাকে না, কি নাম থাকে? মনে করো নাম আছে কাকলি, সংক্ষেপে বানায় দাও কি? কাকু। না, এটা কাকু মিলল না। অনেক সময় বড় একটা নাম থাকে, ঠিক আছে? যেমন ধরো নাম থাকে মিথিলা, ডাকা হচ্ছে মিথু বইলা। অনেক সময় এরকম হয় না যে হচ্ছে এরকম, এটার নাম হচ্ছে ডেল্টা। সংক্ষেপে অনেকে কি বলে? ডেল বলে। ডেল্টা। এরকম কোন রাসায়নিক বিক্রিয়া যদি তাপ প্রয়োগ দিয়ে বিক্রিয়া করা হয়, সেই ক্ষেত্রে যে তীর চিহ্নটা থাকবে বা সমান চিহ্নটা থাকবে, সাধারণত তীর চিহ্ন দেওয়া হয়, এটার উপর একটা ডেল্টা দিতে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট। এই ম্যাগনেসিয়াম নাইট্রেটকে যদি, ম্যাগনেসিয়াম নাইট্রেট হচ্ছে একটা কঠিন পদার্থ, এস সলিড। এই ম্যাগনেসিয়াম নাইট্রেটকে তাপ প্রয়োগ করলে এটা ভেঙে যাবে। ওই দেখো CO3 যেখানে ছিল, CO3 আগেরটাতে ছিল CO3 ভাঙলে অবশ্যই একটা কি উৎপন্ন হইতো? CO2। আগেরটাই বলছিলাম, যেমন দেখো এই যে এখানে CO3 ছিল, বিক্রিয়ার পরে কি হয়েছিল? CO2। এরকম যদি সাধারণত NO3 থাকে, বিক্রিয়ার পরে কি হওয়া উচিত? NO2। বিক্রিয়ার আগে যদি CO3 থাকে তাহলে বিক্রিয়ার পরে হবে CO2, আর বিক্রিয়ার আগে যদি NO3 থাকে তাহলে বিক্রিয়ার পরে কি হবে? NO2। বাকিটা বুঝছো? জি স্যার। ওকে, বিক্রিয়ার পূর্বে যদি NO3 থাকে তাহলে বিক্রিয়ার পরে গিয়ে হবে NO2। তাহলে এই যে ম্যাগনেসিয়াম নাইট্রেট MgNO3 2,
এটাকে তাপ দিলে এই ম্যাগনেসিয়াম হচ্ছে প্রথম দিকের, এই দেখো আমরা পর্যায় সারণী দেখছিলাম ম্যাগনেসিয়াম, এই যে দেখো 1 নাম্বার অথবা 2 নাম্বার ঘরে আছে, এটা হচ্ছে 1 নাম্বার কি কলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, মানে তার মানে এগুলো হচ্ছে প্রথম দিকের কলাম। ম্যাগনেসিয়াম দেখো এই যে 2 নাম্বার ঘরে এই যে এখানে আছে ম্যাগনেসিয়াম, আর অক্সিজেনটা আছে দেখো তুমি এই যে এইখানে 16 নাম্বার ঘরে, অর্থাৎ ডান দিকের ঘরে, ডান পাশের ঘরে, শেষের দিকের ঘরে আছে এই যে অক্সিজেন। এই প্রথম দিকের ঘরের জিনিসের সাথে শেষের দিকের ঘরের জিনিসগুলি যাবে, এরা হচ্ছে পরস্পরের বিপরীত, এরা হচ্ছে পরস্পরের বিপরীত। তাহলে এই ম্যাগনেসিয়াম হচ্ছে প্রথম দিকের, আর এই নাইট্রেটের মধ্যে অক্সিজেনটা হচ্ছে শেষের দিকের। তাহলে ম্যাগনেসিয়াম একটা অক্সিজেনকে নিয়ে নেবে, নিয়ে হয়ে যাবে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। NO3টা ভাঙা হয়ে যাবে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং এখান থেকে দেখা যায় আরো কিছু অক্সিজেন থেকে যায়, সেটা অক্সিজেন গ্যাস আকারে উড়ে চলে যাবে। এটাকে চাইলে এরকম একটা তীর চিহ্ন উপরের দিকে দিয়ে দিতে পারো। এখানে এটাকে উপরের দিকে তীর চিহ্ন দেওয়া যায়, যারা গ্যাস এরা সবাই সাধারণত উড়ে চলে যায় যদি আবদ্ধ পাত্রে না হয়। যাই হোক, আপাতত তোমাদের উপরের তীর চিহ্ন দেওয়ার কোনো দরকার নাই। তাহলে এই বিক্রিয়াটা একদম জমায় মুখস্থ করবা বা বুঝা ম্যাগনেসিয়াম নাইট্রেটকে যদি তাপ দেওয়া হয় তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। NO2 এর নাম কি? নাইট্রোজেন ডাই অক্সাইড, লিখে রাখো, এই যে এখানে লেখাও দিছে, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস তৈরি হয়। উপরের লাইনটা পড়লে পাবা, কঠিন ম্যাগনেসিয়াম নাইট্রেটকে তাপ প্রয়োগ করলে ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এবং হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমরা এই বিক্রিয়াটা একটু দেখি। এখানে ম্যাগনেসিয়াম নাইট্রেট MgNO3 কেন দেয়া হলো? কারণ হচ্ছে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2। কিছু যোজনী তোমাদের মুখস্থ করতে হবে, ক্লাস 8 এ মনে হয় শিখছিলা কিছু যোজনী। ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। একটা চার্ট দিয়ে দিব আমি, একযোজী পরমাণু, দ্বিযোজী পরমাণু এবং হচ্ছে ত্রিযোজী পরমাণুর একটা চার্ট দিয়ে দেবো, এটা মুখস্থ করবা পরে বাসায়। ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, আর এই যে নাইট্রেটের যোজনী হচ্ছে 1। যখন একটা সংকেত লেখা হয় তখন একজনের যোজনী সবসময় আরেকজনের সাথে গিয়ে বসে, একজনের যোজনী সবসময় আরেকজনের সাথে গিয়ে বসে, ঠিক আছে? যেমন ধরো H2O পানি, তাহলে এখানে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, এটা যায় বসছে অক্সিজেনের পাশে, আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2, এটা হচ্ছে হাইড্রোজেনের পাশে বসছে। সাধারণত একটাকে দেয়া লাগে না, H2O। তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেটকে যদি আমরা তাপ দেই তাহলে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন এরা 2 বন্ধু হয়ে যাবে ম্যাগনেসিয়াম অক্সাইড। NO3 নাইট্রেটটা হয়ে যাবে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, আর উৎপন্ন হবে কিছু অক্সিজেন গ্যাস O2। এখন MgNO3 এখানে নাইট্রোজেন কয়টা আছে? নাইট্রোজেন কয়টা আছে? তোমরা মনে হয় মেসেজ দিতেছো গ্রুপে, নাও। স্যার বুঝলাম না। জি স্যার, কিছু বুঝলাম না। কখন থেকে বুঝলা না? আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, লিমা খেয়াল করো। বুঝতে দেই, আবার লিখি। দেখো বলছে ম্যাগনেসিয়াম নাইট্রেটের সংকেত কি? MgNO3 এটাকে যদি আমরা তাপ দেই ম্যাগনেসিয়াম নাইট্রেটটা ভেঙে যাবে, ভেঙে কি উৎপন্ন হবে? এই ম্যাগনেসিয়াম আর অক্সিজেন এরা দুইটা মিলে উৎপন্ন করবে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম আর অক্সিজেন মিলে উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম অক্সাইড। আর NO3টা ভাঙিয়া কি উৎপন্ন হবে?
NO2 NO2, CO3 বাংলে CO2 আর NO3 বাংলে NO2, সাথে উৎপন্ন হবে কিছু অক্সিজেন গ্যাস। এখন ম্যাগনেসিয়াম নাইট্রেটের মধ্যে নাইট্রোজেন কয়টা আছে? স্যার এর মাঝে অক্সিজেন গ্যাস পাবেন। ওই দুটো উৎপন্ন হওয়ার পরে দেখা যায় আরো কিছু অক্সিজেন রয়ে গেছে। যেহেতু অক্সিজেন রয়ে গেছে, ওইগুলি অক্সিজেন গ্যাস হিসেবে চলে যাবে। যদি আবার এখানে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতো, তাহলে এই অক্সিজেনটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে হাইড্রোজেন নাই, এই জন্য সে অক্সিজেন গ্যাস আকারেই থেকে যাবে। আচ্ছা, এটা আমি বুঝাই দিচ্ছি আরেকটু পরে। আবার আগে বলো হচ্ছে তোমরা এখানে কি আছে কয়টা? নাইট্রোজেন কয়টা আছে? একটি। একটা কেন? তিনটি স্যার। দুইটি স্যার। দুইটা স্যার। দুইটা। কারণ এইখানে তো একটা, প্রথমে ভিতরে হচ্ছে একটা, কিন্তু সবার নিচে আবার কয়টা দেয়া আছে? দুইটা। দুই একে দুই। নাইট্রোজেন আছে দুইটা। আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের মধ্যে নাইট্রোজেন কয়টা আছে? দুইটি স্যার। এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মধ্যে দুইটা। একটা স্যার। দুইটা। কিভাবে দুইটা? একটি স্যার। একটি স্যার। একটা। একটা, কারণ এখানে দুটো হচ্ছে শুধু অক্সিজেনের জন্য, দুই অক্সিজেনের জন্য। ব্র্যাকেট দিয়ে থাকলে দুইজনের হতো, এখানে শুধু অক্সিজেন, তাহলে একটা। তাহলে ওইখানে নাইট্রোজেন আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে এটার সামনে একটা দুই দিয়ে দিতে হবে। তাহলে এখন নাইট্রোজেন কয়টা হলো? চারটা। চারটা কেন? দুইটা। চারটি স্যার। দুইটা স্যার। দুইটি, কারণ হচ্ছে এই দুই তো শুধু অক্সিজেন, এটা তো নাইট্রোজেনের না। নাইট্রোজেনের সাথে কিছু নাই, মানে মনে মনে একটা এক আছে, তাহলে দুই একে দুই। তাহলে বিক্রিয়ার আগেও নাইট্রোজেন দুইটা, বিক্রিয়ার পরেও নাইট্রোজেন দুইটা, তাহলে আমাদের নাইট্রোজেন মিলে গেছে। বিক্রিয়ার আগে ম্যাগনেসিয়াম কয়টা? বিক্রিয়ার পরে কয়টা? একটা। ঠিক আছে। বিক্রিয়ার আগে অক্সিজেন কয়টা? ছয়টা। তিনটি। ছয়টা। 3 দুগুণে 6টা, তাই না? আর বিক্রিয়ার পরে কয়টা এখন? দুইটি। তিনটি স্যার। তিনটি স্যার। তিনটা। তিনটি। না, 5টা। পাঁচটা। 5টা না? কেন এই যে এখানে তো 2 দুগুণে 4টা। জি স্যার, পাঁচটা। আর এইখানে আছে হচ্ছে একটা, 5টা। তাহলে ওইখানে আছে 6টা, এখানে আছে একটা, 5টা। এই যে অতিরিক্ত অক্সিজেন থাকে, সেই অতিরিক্ত অক্সিজেনটাই অক্সিজেন গ্যাস আকারে চলে যায়। তাহলে এখানে কয়টা লিখে ফেলছি? দুইটা। থাকে একটা, এই জন্য সামনে একটা হাফ দিলাম মনে করো। তাহলে হাফ আর 2 কাটাকাটি যায় হয়ে যাবে 1। কিন্তু কোনো বিক্রিয়া সাধারণত হাফ দিয়ে লেখা যায় না। কোনো বিক্রিয়া সাধারণত হাফ দিয়ে লেখা যায় না। এই জন্য সম্পূর্ণ সমীকরণকে এরপরে তো একটা 2 দিয়ে গুণ করে দিতে হবে। 2 দিয়ে গুণ করে দিলে দুইটা ম্যাগনেসিয়াম নাইট্রেট MgNO3 হোল 2 তাপ দিলে উৎপন্ন হবে দুইটা ম্যাগনেসিয়াম অক্সাইড, 2 দুগুণে 4টা নাইট্রোজেন ডাইঅক্সাইড আর একটা অক্সিজেন। বুঝছি না? কারো কোনো কনফিউশন আছে? বুঝছি স্যার। তাহলে এটা এখানে বলছিল কোন রাসায়নিক বিক্রিয়ায় তাপ প্রয়োগে, কোন রাসায়নিক বিক্রিয়া তাপ প্রয়োগের সংঘটিত হয়, সেক্ষেত্রে তীরের উপর একটা ডেল্টা চিহ্ন দিতে হয়। যেমন উদাহরণ হিসেবে কি বলছিল? কঠিন ম্যাগনেসিয়াম নাইট্রেটকে তাপ প্রয়োগ করলে ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এবং অক্সিজেন গ্যাস তৈরি হয়। সুন্দর করে মুখস্থ করবা, বুঝা না বুঝা না আবার। এরপর আসা হচ্ছে রাসায়নিক সমীকরণের সমতাকরণ। একটা রাসায়নিক বিক্রিয়া আমরা কিভাবে সমতা করব, সমতাকরণ অলরেডি আমরা শিখে ফেলছি। এটাকে তারা একটু আবার এখানে বলছে আর কি। সমতাকরণের আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নাই, বুদ্ধি করে করে সমতা করতে হয়। সমতাকরণের নির্দিষ্ট কোনো নিয়ম নাই, বুদ্ধি করে করেই সমতা করতে হবে।
যেমন খেয়াল করতে হবে কোনটা একটা আছে, কোনটা দুইটা আছে, কোনটা কম আছে, কোনটা বেশি আছে, ওই অনুযায়ী দেখে দেখে বসাইতে হবে। এর নির্দিষ্ট কোনো নিয়ম নাই, সমতাকরণের নির্দিষ্ট কোনো নিয়ম নাই। তারপর একটু রিডিং পড়ি, দেখো। রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষিপ্ত রূপে রাসায়নিক সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়। যেহেতু রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদ ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে। ভরের সংরক্ষণ সূত্র কি? বিক্রিয়ার আগে যতটুকু পদার্থ ছিল বিক্রিয়ার পরেও ততটুকু ভর থাকবে। বিক্রিয়ার আগে যতটুকু ভর ছিল বিক্রিয়ার পরেও ততটুকু ভর থাকবে, এটাকে বলা হয় ভরের সংরক্ষণ সূত্র। বলছে নুরি, বুঝো নাই এই বিক্রিয়াটা? বুঝলাম না। ওকে ওকে, আচ্ছা এটা আবার বুঝাই দেবো, সমস্যা নাই। রাসায়নিক বিক্রিয়া, স্ক্রিন দেখা যেত না? জি স্যার। রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষিপ্ত রূপে রাসায়নিক সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়। যেহেতু রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদ ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে, অর্থাৎ বিক্রিয়ার আগে যতটুকু ভর ছিল বিক্রিয়ার পরেও ততটুকুই ভর থাকবে, এটাকে বলা হয় ভরের সংরক্ষণ সূত্র। খেয়াল করে 1 মার্কের জন্য যদি কোশ্চেন আসে ভরের সংরক্ষণ সূত্র কি, তাহলে বলবা বিক্রিয়ার পূর্বে যতটুকু ভর থাকবে বিক্রিয়ার পরেও ততটুকুই ভর বা পদার্থ থাকবে, এটাকে বলা হয় ভরের সংরক্ষণ সূত্র। আচ্ছা, যেহেতু রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদ ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে, তাই বিক্রিয়ার সমীকরণে বিক্রিয়ক পদার্থের বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা উৎপাদ পদার্থের বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যার সমান থাকে। অর্থাৎ একটু আগে আমরা যেটা বললাম যে একটা বিক্রিয়ার বিক্রিয়কে মানে বিক্রিয়ার বাম পাশে যতগুলি পরমাণু থাকবে, যেমন এই উদাহরণটা দেখো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে এখানে বিক্রিয়ক কে কে? বিক্রিয়ক হচ্ছে ম্যাগনেসিয়াম শ্যাম এবং আর হাইড্রোক্লোরিক। এরা হচ্ছে বিক্রিয়ক, আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন এরা হচ্ছে উৎপাদ। উৎপাদ। এই বিক্রিয়কে যতটা পরমাণু থাকবে, বিক্রিয়কে একটা ম্যাগনেসিয়াম আছে তাহলে উৎপাদেও একটা ম্যাগনেসিয়াম থাকবে। বিক্রিয়কে ক্লোরিন আছে একটা, তাহলে উৎপাদেও একটাই থাকতে হবে। উৎপাদে যেহেতু দুইটা আছে তাহলে বিক্রিয়কের সামনে এখানে 2 দিয়ে দুইটা বানাইতে হবে। তারপর হচ্ছে উৎপাদে 2টা হাইড্রোজেন আছে, বিক্রিয়কেও 2টা হাইড্রোজেন হইতে হবে। এটাই বলছে। তাই বিক্রিয়ার সমীকরণে বিক্রিয়ক পদার্থের বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা, বিক্রিয়ক পদার্থের বিভিন্ন মৌলের যতগুলি পরমাণু থাকবে উৎপাদ পদার্থের বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যার সমান হইতে হবে বা সমান থাকে। রাসায়নিক সমীকরণের তীর চিহ্ন বা সমান চিহ্নের বাম পাশে কোনো মৌলের যে কয়টি পরমাণু থাকে, তীর চিহ্ন বা সমান চিহ্নের ডান পাশে মৌলের সেই কয়টি পরমাণু থাকলে আমরা ওই রাসায়নিক সমীকরণ সমতাকরণ হয়েছে বলে বুঝে থাকি। অর্থাৎ বিক্রিয়ার বাম পাশে যতটা পরমাণু থাকবে বিক্রিয়ার ডান পাশেও যদি ততটা পরমাণু থাকে তাহলে আমরা বলবো এই বিক্রিয়াটা সমতাকরণ করা হয়েছে। ম্যাগনেসিয়াম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বিক্রিয়ক হিসেবে ব্যবহার করলে আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন পাই। এই ম্যাগনেসিয়াম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এরা যদি বিক্রিয়া করে তাহলে বিক্রিয়ার পরে আমরা পাই ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। তাই এটি সত্যি, কাজে বিক্রিয়াটা সঠিক, কিন্তু দুই পাশে হাইড্রোজেন ও ক্লোরিন পরমাণুর সংখ্যা সমান নয়, তাই সমীকরণটি সমতাকরণ হয়নি। তাদের তো সমান ছিল না, ম্যাগনেসিয়াম ছিল একটা, ওই পাশের একটা, ওই পাশে ক্লোরিন ছিল 2টা, এই পাশে ছিল একটা, তার মানে সমতাকরণ এখনো হয় নাই। এখন সমতাকরণ পদ্ধতি কি তারা এখানে পদ্ধতি বলছে। সমতাকরণের আসলে নির্দিষ্ট কোনো পদ্ধতি নাই, এটা বুদ্ধি করে করে শিখতে হবে। আচ্ছা দেখো কি বলে, বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা সমান করার জন্য বিক্রিয়ক এবং উৎপাদের সংকেতের সামনে প্রয়োজনীয় সংখ্যা 1 2 3 4 ইত্যাদি দিয়ে গুণ করতে হয় এবং পরমাণু সংখ্যা সমান করার জন্য চেষ্টা করে যেতে হয়। সমীকরণের সমতা করার জন্য কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, কিন্তু কিছু কৌশল অবলম্বন করা হয়, কোনো নির্দিষ্ট নিয়ম নাই। আমরা কি করছিলাম সমতা করার জন্য? এই ম্যাগনেসিয়াম অক্সাইডের সামনে 2 দিয়ে গুণ করছিলাম, এই ম্যাগনেসিয়াম নাইট্রেটের সামনে 2 দিয়ে গুণ করছিলাম, নাইট্রোজেন ডাইঅক্সাইডের সামনে 4 দিছিলাম। এরকম একটা বিক্রিয়া সমতা করার জন্য বিক্রিয়ক এবং উৎপাদের সামনে 1 2 3 4 ইত্যাদি সংখ্যা দিয়ে গুণ করতে হবে, অবস্থা বুঝে আর কি। আচ্ছা পরীক্ষা যদি আসে সমতাকরণের ধাপগুলি লিখো, তাহলে এই ধাপগুলি একটু মুখস্থ করে লিখবা। আর যদি সমতাকরণ করতে বলে তাহলে বুদ্ধি খাটায় করতে হবে, তখন এই ধাপ দিয়ে আসলে সমতাকরণ ওইভাবে করা যাবে না। প্রথমে কি বলছে দেখো, এই তোমরা পড়ো সবাই আগে, এটা সবাই মনে মনে পড়ো।
করছো? স্যার জি, 3 স্যার। নাম্বারটা বুঝি নাই। জি স্যার। বুঝিয়ে দিন। আচ্ছা 2 নাম্বার বুঝিয়ে দেব। জেসি আসছো ক্লাসে? জেসি আসছো? নাই। রাইসা? রাইসা আসছো ক্লাসে? ইয়াসিন? জি স্যার। এটা পরে কি বুঝছো বলো তো দেখি। প্রথম লাইনটা পড়ো। প্রথম বিক্রিয়ক এবং উৎপাদের সঠিক সংকেত লিখে বিক্রিয়ার সমীকরণ লেখা হয়। তাহলে প্রথমে বিক্রিয়ক এবং উৎপাদের সঠিক সংকেতটা লিখে বিক্রিয়ার একটা সমীকরণ প্রথমে লিখতে হবে। সবার আগে এটা হচ্ছে কাজ। যে কোনো বিক্রিয়া লিখলে প্রথমে বিক্রিয়ার সমীকরণটা ঠিক করে লিখতে হবে। পরমাণু কম আছে না বেশি আছে সেটা না, বিক্রিয়াটা ঠিক করে লিখতে হবে, ভুল যেন না হয় আর কি। বিক্রিয়াটা ঠিক থাকতে হবে। 2 নম্বরে কি বলছে? নুরি বলো। সমীকরণের নুরি, নুরি বলো 2 নম্বরে কি বলছে? সমীকরণে সমতা না থাকলে বিভিন্ন বিক্রিয়ক এবং উৎপাদকে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে তীরচিত্র বা সমানচিত্রের দুই পাশে মৌলের পরমাণু সংখ্যা সমান করার চেষ্টা করা হয়। তুমি তো দুই পাশে আরেকবার পড়ো। সমীকরণে সমতা না থাকলে বিভিন্ন বিক্রিয়ক এবং উৎপাদকে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে তীরচিত্র বা সমানচিত্রের দুই পাশে মৌলের পরমাণু সংখ্যা সমান করার চেষ্টা করা হয়। আচ্ছা তোমাদের বইয়ের সাথে মানে আমার বইয়ের একটু মিল কম কম আছে না? কোথাও কোথাও মানে তোমাদেরটা আপডেট করা আছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা নুরি এটা দিয়ে কি বুঝলা বলো তো? সমতা করার জন্য স্যার বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করিয়া সমতা করা লাগবে। এটা বলছো যদি সমতা না থাকে, তুমি যে সমীকরণটা লেখছো সেই সমীকরণে যদি সমতা না থাকে তাহলে দুই পাশে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে করে সমতা করার চেষ্টা করতে হবে। চেষ্টা করাতে হবে। ঠিক আছে। আনিশা বলো। আনিশা, আনিশা আছো ক্লাসে? জি স্যার। 3 নাম্বারটা বলো। প্রথমে যৌগিক অণুতে বিদ্যমান মৌলের পরমাণু সংখ্যার সমান করা হয়, পরে মৌলিক অণুতে বিদ্যমান মৌলের পরমাণু সংখ্যারও সমান করা হয়। হ্যাঁ, তাহলে প্রথমে কি করতে হবে? যৌগিক অণুতে স্যার বিদ্যমান মৌলের পরমাণু সংখ্যা সমান কর্তা বাদে মৌলিক অণুর বিদ্যমান মৌলের পরমাণু সংখ্যা সমান কর্তা। আচ্ছা, এই যে একটা উদাহরণ আছে মনে করো, এই যে একটা উদাহরণ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর পানি আছে, হাইড্রোজেন হয়েছে। এইখানে যৌগিক অণু কোনটা, মৌলিক অণু কোনটা বলতে পারবা আনিশা? স্যার যৌগিক মনে হয় স্যার HCl আর মৌলিক আছে এটা ম্যাগনেসিয়াম। হচ্ছে যৌগিক এবং এই পাশে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটাও হচ্ছে যৌগিক। আর এই ম্যাগনেসিয়ামটাও হচ্ছে মৌলিক, হাইড্রোজেনটাও হচ্ছে মৌলিক। মৌলিক। প্রথমে যে যৌগিক যারা আছে এদের মধ্যে দেখতে হবে ঠিক আছে কিনা। যৌগিক গুলি ঠিক হয়ে গেলে পুরো মৌলিক গুলি তো একলা একলা আছে, এগুলো ইচ্ছা মতো সাইজ করা যাবে, সমস্যা নেই। এক সময় যেখানে গ্রুপিং থাকে, গ্রুপিংটা আগে ভেঙে দিতে পারলে যেগুলো একলা আছে এগুলো ইচ্ছা মতো লিমিটেড দেওয়া যাবে, সমস্যা নাই। এরকম এই যৌগিক যেগুলি আছে এগুলিকে আগে সমতা করতে হবে, সমতা করে দেখতে হবে এদের পরমাণুগুলি কম বেশি আছে কিনা, তারপরে হচ্ছে মৌলিকটা দেখবো আমরা। তাবাসসুম আছো ক্লাসে? জি স্যার। তুমি 4 নাম্বারটা পড়ো। সমীকরণের তীর চিহ্ন এবং সমান চিহ্নের বাম পাশে সকল মৌলের পরমাণু সংখ্যা এবং সমীকরণের তীর চিহ্ন এবং সমান চিহ্নের ডান পাশের সকল মৌলের পরমাণু সংখ্যা সমান করতে হবে। কি বুঝলা? স্যার সমীকরণ তীর চিহ্ন দুই পাশে সমান করা লাগবে স্যার। অর্থাৎ তীর চিহ্ন বা সমান চিহ্ন যেটা থাকবে
এটার বাম পাশে যতটা পরমাণু থাকবে ডান পাশেও ঠিক ততটাই পরমাণু থাকবে। লিমা 5 নাম্বারটা বলো। সমীকরণের উভয় পাশে প্রত্যেকটি মৌলের পরমাণু সংখ্যা সমান বা সমতা হলে ওই সমীকরণের সমতা হয়েছে বলে বিবেচিত হবে। কি বুঝলা? স্যার, সমীকরণের উভয় পাশে প্রত্যেকটি মৌলের পরমাণু সংখ্যা যদি সমান থাকে তাহলে সমতা 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 আমরা করতে হইব। বলছে যে উভয় পাশে যদি পরমাণুর সংখ্যা সমান থাকে তাহলে এটাকে আমরা বলবো এই বিক্রিয়াটা সমতা করা হয়ে গেছে। উভয় পাশে সমান হলেই সেটাকে আমরা কি বলবো? সমতাকরণ হয়ে হয়ে গেছে। এই ধাপগুলি একটু মুখস্থ করবা বা শিখে ফেলবা। জাস্ট যদি Yes, ধাপ sir. আসে লেখার জন্য, আর এমনি হচ্ছে সমতা করতে হবে বুদ্ধি করে করে। যেমন একটা উদাহরণ দিচ্ছে, 1 নম্বর উদাহরণ দেখো, যে ম্যাগনেসিয়াম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বিক্রিয়া করে, ম্যাগনেসিয়াম আম আছে, তার মানে এটা প্রথম দিকের 2 নম্বর গ্রুপে আছে। আর এখানে সিএল, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিএল হচ্ছে ডান দিকে থাকে, তাই না? পর্যায় সারণীতে দেখছিলাম। জি এই দেখো সিএল কোথায় থাকে, এই যে সিএল, এই যে দেখছো, যেটা বন্ধ করে দিচ্ছি এটাই সিএল। 17 নম্বর গ্রুপে। হ্যাঁ, 17 নম্বর গ্রুপে আছে হচ্ছে সিএল। তাহলে ওই আম আর প্রথম দিকেরটা শেষ দিকেরটা একত্র হয়ে যাবে, তাই না? তাহলে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন মিলে হয়ে যাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, MgCl2। আর এখানে রয়ে গেল কি শুধুমাত্র হাইড্রোজেন। হাইড্রোজেনটা এইচ আকারে থাকতে পারে না। হাইড্রোজেন যে কোনো জায়গায় সবসময় যদি একা থাকে সে H2 আকারে থাকবে। হাইড্রোজেন, অক্সিজেন, আপাতত এই দুটো মনে রাখো, এরা দুইটা কখনোই বিক্রিয়ার মধ্যে শুধু হাইড্রোজেন অথবা শুধু অক্সিজেন আকারে থাকতে পারবে না। হয় তাদের সাথে অন্য কোনো পরমাণু থাকবে, আর যদি অন্য কোনো পরমাণু থাকে তাহলে নিজেরাই দুইটা দুইটা করে থাকবে, H2 অথবা O2 এরকম ভাবে থাকবে। শুধু H শুধু O থাকতে পারবে না, অন্য কারোর সাথে থাকতে পারবে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেমন ছোট বাচ্চা কি করতে হবে? একা থাকতে পারবে? হয় আব্বার সাথে থাকবে, তাহলে আম্মার সাথে থাকবে, এরকম থাকবে। বা মোটামুটি একটু ছোট, মনে করো ক্লাস 3-4 এ পড়ে, এরা আবার দেখা যাবে হচ্ছে আব্বাও সাথে নাই আম্মাও সাথে নাই, তখন ছোট যদি দুইজন থাকে, ওরা দুই বন্ধু থাকে, তখন আবার একসাথে থাকতে পারবে আর কি, এরকম। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়ে গেল, হাইড্রোজেন হয়ে গেল। তাহলে এখানে যৌগিক অণু হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন কয়টা? একটা। আর হাইড্রোজেন গ্যাসের মধ্যে হাইড্রোজেন কয়টা? দুইটা। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে আমরা একটা 2 দিয়ে দিব, তাহলে ক্লোরিন 2টা হয়ে গেল, হাইড্রোজেনও 2টা হয়ে গেল। ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ক্লোরিন 2টা আছে, মিলে গেছে। ম্যাগনেসিয়াম একটা, ওই পাশে ম্যাগনেসিয়াম একটা, শেষ। রিডিং পড়বা আর কি, রিডিং পড়ে মিলাই দেখবা। পরের উদাহরণ 2 নাম্বার, সোডিয়াম কার্বনেট। এটা আমরা প্রথমেই পড়ছি আজকে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে সোডিয়াম আম আছে, এই আমটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফেলবে। সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করলে হয় সোডিয়াম ক্লোরাইড। এখানে আছে কার্বনেট CO3 থাকলে ভাইঙ্গা জানি কি উৎপন্ন হবে? যেখানে CO3 থাকবে সেখানে ভাইঙ্গা কি উৎপন্ন হবে? CO2 উৎপন্ন হবে। এই উৎপন্ন হলো একটা CO2, কার্বন ডাই অক্সাইড। তাহলে CO3 থেকে CO2 হয়ে গেলে আরো একটা অক্সিজেন রয়ে গেল না? জি আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে কি আছে? একটা হাইড্রোজেন আছে। হাইড্রোজেন আর অক্সিজেন যেখানেই থাকবে একসাথে সেখানেই পানি উৎপন্ন হবে। মনে রাখবা, যেখানেই বিক্রিয়ার বাম পাশে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকবে ওইখানেই বিক্রিয়ার ডান পাশে পানি উৎপন্ন হবে। মনে থাকবে এই কথাটা? বিক্রিয়ার বাম পাশে যদি হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে তাহলে বিক্রিয়ার ডান পাশে অবশ্যই পানি উৎপন্ন হবে। জেসি আসছো ক্লাসে এখন? জেসি জয়েন করছো? রাইসা? জেসির একটু আগে একটা কোশ্চেন করছিলাম, খেয়াল করো নাই মনে হয়, তখন মনে হয় ছিল না ক্লাসে। রাইসা আসছো? আচ্ছা, তাহলে বিক্রিয়ার বাম পাশে যদি হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে অবশ্যই বিক্রিয়ার ডান পাশে পানি উৎপন্ন হবে।
তাহলে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি উৎপন্ন হলে প্রথম কাজ শেষ। প্রথম হলো এরকম একটা বিক্রিয়া লিখে ফেলতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ, তাই না? সবার প্রথম কাজ হচ্ছে একটা বিক্রিয়া সঠিক এই সমীকরণের সমতা নেই, কারণ বাম পাশে সোডিয়াম হচ্ছে দুইটা, দেখো Na2 দুইটা আছে, আর ডান পাশে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম আছে একটা। অতএব ডান পাশে সোডিয়াম ক্লোরাইডকে 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে দুইটা সোডিয়াম হওয়ার জন্য এখানে 2 দিয়ে গুণ করছে, বাকিগুলি আর কিছু করে নাই। এখন বাম পাশে সোডিয়াম আছে দুইটা, ডান পাশেও সোডিয়াম আছে দুইটা। দুইটা যখন দিলা সোডিয়াম ক্লোরাইড, এখানে ক্লোরিন কয়টা হয়ে গেল? এখন ক্লোরিন 2টা স্যার। ক্লোরিন দুইটা, কিন্তু বাম পাশে হাইড্রোক্লোরিক অ্যাসিডে ক্লোরিন কয়টা? একটা। তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এখন আবার 2 দিয়ে গুণ করতে হবে। এখনো সমতা হয়নি, ডান পাশে ক্লোরিন দুটি কিন্তু বাম পাশে ক্লোরিন একটি, কাজেই বাম পাশের হাইড্রোক্লোরিক অ্যাসিডকে 2 দিয়ে গুণ করি। তাহলে সোডিয়াম কার্বনেট কিভাবে লিখলা? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে একটা 2 বসাই দিলা, আর ডান পাশে সোডিয়াম ক্লোরাইড আছে দুইটা, পানি, কার্বন ডাই অক্সাইড। ওকে, এখন তুমি গুনে গুনে দেখো যে সব ঠিক আছে কিনা। সোডিয়াম আছে দুইটা, এই পাশেও সোডিয়াম দুইটা, এই পাশে ক্লোরিন দুইটা, এই পাশেও ক্লোরিন দুইটা, এই পাশে হাইড্রোজেন দুইটা, পানির মধ্যেও হাইড্রোজেন কয়টা? দুইটা। দুইটা। ডান পাশে অক্সিজেন কয়টা? দুইটি। কার্বন ডাই অক্সাইড দুইটা, আবার পানিতে একটা, তিনটা। অক্সিজেন তিনটা না? জি স্যার। বাম পাশেও কয়টা? 3টা। বাম পাশে কার্বন কয়টা? কার্বন স্যার একটি স্যার। সিএল এর মধ্যে কিন্তু এটা আবার কার্বন মনে করো না, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিএল কিন্তু কার্বন না, ওইখানে সি আর এল দুইটা মিলায়া হচ্ছে ক্লোরিন। এটা কিন্তু এক জিনিস, সিএল হচ্ছে এক জিনিস, দুই জিনিস না এখানে। তাহলে কার্বন একটা, ডান পাশেও কার্বন একটা, তার মানে সমতা হয়ে গেছে। উপরের বিক্রিয়ায় বাম দিকের প্রতিটি পরমাণুর সংখ্যা ডান দিকের প্রতিটি পরমাণুর সংখ্যা সমান হয়েছে, অতএব রাসায়নিক বিক্রিয়া সমতা হয়েছে। সমীকরণের সমতা হয়ে গেলে তাকে সমান চিহ্ন দ্বারা লেখা হয়। 3 নম্বর উদাহরণ বাছাই করবা, না পারলে আমার বলবা পরে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, ঠিক আছে? আজকের ক্লাসে যা পড়াইলাম এখান থেকে সবগুলি বিক্রিয়া সমতা করবা, যা পড়াইছি সবগুলি বিক্রিয়া সমতা করবা। আর হচ্ছে বিক্রিয়া সমতাকরণের পদ্ধতি, 5টা পদ্ধতি লিখবা। বিক্রিয়া গ্রুপে জমা দিব। হ্যাঁ, লিখে গ্রুপে জমা দিবা। 1 থেকে 5 পর্যন্ত বিক্রিয়া সমতাকরণের পদ্ধতি, আর হচ্ছে 3টা উদাহরণ যেভাবে সমতা করা আছে সেভাবে লিখে লিখে সমতা করবা। স্যার আমাদের বইয়ে সমতাকরণ 4টা দেওয়া। আচ্ছা, 4টা করবা। তোমাদের বই বেশি থাকলে বেশি করবা, কম থাকলে এটা করবা, যেটা বেশি আছে ওটা করবা। জি স্যার। সমতাকরণটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে, কারণ কালকের ক্লাসে যা পড়াবো এটা সব হচ্ছে সমতাকরণের উপর ভিত্তি করে কালকের ক্লাস। স্যার তোমাদের আরো 2টা ক্লাস লাগবে, তাহলে এই চ্যাপ্টার শেষ হবে। কালকে মনে হয় তোমাদের ক্লাস নিব না, হয়তো পরশু নিব তোমাদের ক্লাস। স্যার আমার একটা কথা ছিল। বলো। স্যার আমার তো আজকে স্কুলে বইটা ফিরে এসেছি, আমি আজকে হোমওয়ার্ক জমা দিতে, কালকে দিয়ে দিব। হোমওয়ার্ক তোমার যে কোনো একটা ফ্রেন্ডরে বলবা ছবি তুলে 2টা পেজের পৃষ্ঠা পাঠিয়ে দিতে। জি স্যার। আমি ওকে দিয়ে দিব। কার কাছে গেলি না বলতেছো? আমি একসাথে যাচ্ছি যে কই আমরা তো যাইছি না। ক্লাসে দিয়ে কি আমরা কাছে তো নাই। আমরা ক্লাসে না তো, আমরা খালি পাঠাতে দিয়েছি। আমরা কাছে না আছে লিমা। মনে করি ইয়াসিনের হাতে। তুমি মাইশা ম্যাডামটা আজকে দিছো, ক্লাস হয়ে গেল দুঃখ চুলবো। তারপর মনে করি মাইশা ম্যাডাম শুনবি। দূর আচ্ছা, ম্যাডাম নিয়ে দাও। মাইর হরিও না।